মাঠ পর্যায়ের প্রশাসনে আসল সরকার বললেন প্রধান উপদেষ্টা। অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিইসি। এবং বিপিএল এর 11তম আসরের পর্দা উঠছে আজ। প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। সন্ধ্যায় রংপুরের মুখোমুখি হবে ঢাকা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভার্চুয়ালি মাঠে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, পুলিশের যারা বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। পাশাপাশি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের মধ্যে বই শৃঙ্খলাবদ্ধভাবে বিতরণের নির্দেশ দেন তিনি। আমরা এই পরিবর্তনটা আমরা চাই, এই দেশের নাগরিক হিসেবে। হয়তো এখন কথার মতো শোনাবে, বড় পরিবর্তন হয়েছে এবং একটা বড় পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটা সরকার কিংবা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। সিসি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই কমিশনের প্রধান লক্ষ্য। এজন্য সকলের সহযোগিতাও চান সিসি। সিসি বলেন, এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাতিল করতে পারি না। এটা এদের রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এর দুইটার একটা হইতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। রাজশাহী শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের আরও 8 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচই করে এবং দৌড়ানোর বদলে হাঁটা। রোববার সন্ধ্যায় তাদের চিঠি দেওয়া হয়। তাদের আগামী 3 দিবসের মধ্যে সবুজের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে বলেও জানানো হয়। সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়ার পক্ষে নোটিশে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার মোহাম্মদ তানফির সালেহিন ইমন। এর আগে 3 দফায় 313 জন প্রশিক্ষণার্থীকে এসআইয়ের কাছে ব্যাখ্যা তলবের পর তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে গত 21 অক্টোবর 252 জন, 4 নভেম্বর 58 জন এবং 18 নভেম্বর 3 জনকে ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। এবারে বিপিএল প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসরে পর্দা উঠছে আজ। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। দিনের অপর ম্যাচে সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। 7 দলের অংশগ্রহণে দেশের 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 46 ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল গড়াবে 7 ফেব্রুয়ারি। মিরপুর তো বটেই, সিলেট ও চট্টগ্রামেও ব্যাটে বলে মুন্সিয়ানা দেখবেন ক্রিকেটাররা। এবার এখনও পর্যন্ত বিপিএল এর প্রাইজ মানি পরিবর্তনের ঘোষণা আসেনি, ফলে গত আসরের মতো মোট 4 কোটি টাকা প্রাইজ মানি থাকতে পারে এবারের আসরেও। এবারের বিপিএল চলাকালীন শহীদ মুগ্ধ কর্নারে বিনামূল্যে পানি পাবেন দর্শকরা।
এবারে ভিন্ন প্রসঙ্গ। শৃঙ্খলা ভঙ্গের দায়ে এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ এনামুল হককে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত অবস্থায় দৈনিক কালবেলা পত্রিকার সংবাদকর্মী মাহিনের সাথে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয় এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষ। প্রথমে সাময়িক অব্যাহতি দিলেও পরে ঘটনা তদন্তে এনামুল হকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর এশিয়ান টেলিভিশন তদন্ত কমিটি এনামুল হককে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করেছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এশিয়ান টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচার করে আসছে। ঢাকা সহ সারা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে কেউ এশিয়ান টেলিভিশনের পরিচয় ব্যবহার করে কোনো অনিয়মের আশ্রয় নিলে বা অপেশাদার আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে রেলওয়ে বাংকার এলাকায় চলছে পাথর লুট। ধলাই নদী বেষ্টিত এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে গভীর গর্ত করে পাথর উত্তোলন করছে। 5 আগস্টের পর থেকে প্রতিদিন কোটি কোটি টাকার পাথর চুরি হচ্ছে 12টি নৌকা দিয়ে। ফলে বাংকার এলাকার অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সিলেট থেকে আজিজুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। পাথর পরিবহনের স্থল কিংবা জলযানের বিকল্প হিসেবে 1964 সালে সিলেটের ভোলাগঞ্জ থেকে ছাতকে রজ্জুপথ স্থাপন করা হয়। 119টি খুঁটির মাধ্যমে তৈরি হয় রূপলাইন। এর মধ্যে আছে ভোলাগঞ্জ লোডিং স্টেশন বাংকার ও ছাতক খালাস স্টেশন। বাংকারের জমি অবকাঠামো সহ রেলের স্থাপনা যন্ত্রপাতি দেখভাল করতে দায়িত্ব নেয় রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আরএনবি সদস্যদের ওপর হামলা হলে 7 আগস্ট বাংকার এলাকা থেকে সদস্যদের প্রত্যাহার করা হয়। এই সুযোগে দুর্বৃত্তরা রূপের মালামাল লুটপাট ও পাথর চুরি করছে। গর্ত করে পাথর উত্তোলনের ফলে স্থাপনা ভেঙে পড়ার পাশাপাশি ঝুঁকিতে রয়েছে। রিস্ক তো আমরা জীবনের রিস্ক লইয়া আইছি ও পাথর তোলা বিটিআরে তারপরে বাদে পুলিশ আয় মাঝে মাঝে। রিস্ক বলতে কিছু পাথর তুলতে গেলে হালকা রিস্ক হইব, এরপরে আমরা সতর্কভাবে পাথর তুলতে হবে। আমরা কুয়ারি কুলিয়া দেখা বোমা মেশিন বন্ধ করিয়া কুয়ারি কুলিয়া দেখা শ্রমিকল বাসুকা দেনে আমরা তো খাইয়া বাঁচতে হইব না নি। পুলিশ বলছে তারা অভিযান চালিয়ে যাচ্ছে। বেশ কিছু পাথর জব্দ করে মামলা করা হয়েছে। 15টা ট্রাক জব্দ করেছি এবং আমাদের প্রচুর পাথর জব্দ রয়েছে। সারপিন্ডিলাতে একইভাবে আমরা সারপিন্ডিলায় অভিযান দিয়ে ট্রলি সহ 3টি ট্রলি এবং 7 জনকে আটক করেছি। 7 জনকে আটক করেছি এবং আমরা প্রায় 30 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছি এবং অজ্ঞাত রয়েছে আরও। কর্তৃপক্ষ চাইলেও অবকাঠামো সংস্কার করা হলে দ্রুততম সময়ের মধ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আরএনবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন রেলের চিফ ইন্সপেক্টর। প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আমাদের আরএনবি সদস্যদের উপরে হামলা হয়, আতর্কিত প্রায় 100 লোক হামলা করে। হামলা করার পরে তখন দেশের পরিস্থিতি উপর ভিত্তি করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আরএনবি প্রত্যাহার করে। সাম্প্রতিক সময়ে এরকম বালু পাথর চুরির যে ঘটনাগুলো ঘটেছে আমরা জানার সাথে সাথে বিভিন্ন অভিযান পরিচালনা করেছি। পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমাদের একাধিক মামলা করা হয়েছে এবং সেই সাথে যারা জড়িত তাদেরকে বিভিন্ন ধরনের শাস্তির আওতাতেও নিয়ে আসা হয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে পাথর লুট বন্ধ করা এবং বাংকার এলাকার সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। রাজশাহী কলেজের 1981 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ চত্বরে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহুর আলী। এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল শফিকুল ইসলাম, আরডিএ এর প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মানিক খান সহ 1981 ব্যাচের রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থীরা। ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের গাড়াইল হজরত শাহ নিশকিন বাগদাদি রাদিয়াল্লাহ ইসালে সওয়াব 717তম উপলক্ষে 5 দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে গাড়াইল দরগা শরীফের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। সার্বিক সহযোগিতা করেন মাওলানা মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহসেনুজ্জামান ও মাওলানা খলিলুর রহমান সহ অনেকে।
বলা হবে না, মিথ্যা বলা হবে সত্য। এটা দূরের মতো লাগতেছে কি লাগতেছে না? গানের পরিবর্তে আপনারা মাহফিল আয়োজন করে এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রূপায়ণ সিটি উত্তরা ইট পাথরের পরিবেশের বাইরে এসে আবাসন খাতে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন রূপায়ণ গ্রুপের মার্কেটিং ডিরেক্টর অমিত চক্রবর্তী। রূপায়ণ সিটি প্রেজেন্টস রেফালের প্রোগ্রামের অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দিয়ে তিনি কথা বলেন। সোহাগ মিয়ার ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজধানী উত্তরার প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটির প্রিমিয়াম কন্ডো গ্রান্ডে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অংশ নিয়ে রূপায়ণের মার্কেটিং ডিরেক্টর বলেন, রূপায়ণ সিটি ইট পাথরের পরিবেশের বাইরে এসে আবাসন খাতে নতুন মাত্রা যোগ করেছে। ইট কাঠ পাথরের এই স্বাভাবিক জীবনযাপন থেকে বেরিয়ে আসতে যে মানুষকে খুব একটা সাহায্য করছে এটা তারা উপলব্ধি করছে, এবং আমরা দেখেছি অনেককেই তারা বলছেন যে আসলে আমাদের এখন এই কংক্রিটের খাঁচা থেকে বেরিয়ে গিয়ে আমাদেরকে এখন চলে যেতে হবে উন্মুক্ত বাতাসে, আলোয়, যেখানে একটু খেলাধুলা করতে পারি, আমাদের মানসিক বিকাশ হতে পারে, শারীরিক বিকাশ হতে পারে। শিক্ষা এবং বাসস্থান একটি অন্যটির পরিপূরক উল্লেখ করে অমিত চক্রবর্তী আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসবে রূপায়ণ সিটি। শুধু রূপায়ণ সিটি উত্তরার অভ্যন্তরেই নয়, আমরা মূল যে জায়গাটায় গুরুত্ব দিচ্ছি সেটা হলো আমাদের যে পরবর্তী প্রজন্ম তাদের সঠিক সুষম শিক্ষা। আবাসনের সাথে শিক্ষার সম্পর্কটা ওতপ্রোত এবং একটাকে বাদ দিয়ে আরেকটা হওয়া সম্ভব নয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে বড় ভূমিকা রাখবে এবং অন্যরাও এ ধরনের আয়োজনে আগ্রহী হবে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম থাকার পরেও দীর্ঘদিন ধরে বিপিএল কিংবা বিভাগীয় পর্যায়ে কোনো খেলা হচ্ছে না বরিশালে। শুধু বিপিএল নয়, গত কয়েক বছর ধরে ফুটবল কিংবা ক্রিকেটের কোনো আয়োজন নেই এই স্টেডিয়ামে। ফলে বরিশাল থেকে নতুন খেলোয়াড় তৈরির সম্ভাবনা হয়ে পড়েছে অনিশ্চিত। তবে শীঘ্রই বিপিএল বা আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করা হবে বলে জানায় জেলা ক্রীড়া অফিস। অপূর্ব বড়র ক্যামেরায় কামরুজ্জামান ডলারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। দীর্ঘ কয়েক বছর ধরে অচলাবস্থার কারণে আয়তনে দেশের সবচেয়ে বড় বরিশাল স্টেডিয়ামে জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে কোনো খেলা অনুষ্ঠিত হয় না। ফলে একদিকে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বরিশালবাসী, অন্যদিকে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে স্থানীয় খেলোয়াড়দের। ৮০ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামের বিভিন্ন উন্নয়ন কাজ হাতে নেওয়া হলেও কাজ শেষ না হওয়ায় এবারও এই স্টেডিয়ামে গড়াচ্ছে না বিপিএল এর ম্যাচ। তৈরি করার পর থেকে এখানে মূলত এই কয়েক বছর আগে এনসিএল ক্রিকেট ছাড়া আমরা মূলত আর কোনো বিপিএল বা অন্য কোনো লিগ টুর্নামেন্ট আমরা এই গত কয়েক বছর হইতে দেখিনি। এখানে আমাদের এখানে খেলা হচ্ছে না, সে তুলনায় আমরা কিছু শিখে উঠতে পারতেছি না। নতুন প্রজন্ম কিছু দেখবে, কিছু শিখবে, সেরকম কিছুই নাই এই জায়গা। তো আমরা যদি প্র্যাকটিস করার জায়গা ভালো এবং ম্যাচ খেলার সুযোগ পাই, ভালো ভালো টুর্নামেন্ট হয়, তাইলে আমরা আরও ভালো কিছু করতে পারবো সামনে। এখানে অনেক প্লেয়ার আছে যে প্রতিভাবান প্লেয়ার, তারা আসলে প্রতিভা বিকশিত করবে এরকম কোনো স্পোর্ট জায়গা পাইতেছে না। এখানে অন্য অন্য যে ভেন্যুগুলো চয়েস করেছে আজকে বিপিএল এর কমিটি, তার থেকে কিন্তু বরিশাল অনেক এগিয়ে। আমাদের বরিশালবাসীর একটা প্রাণের দাবি, জনগণের একটা আকাঙ্ক্ষা, আসলে এখানে যদি বিপিএল এর ম্যাচ হয় আমাদের জন্য খুব ভালো হয়। স্টেডিয়ামটি আধুনিকায়নের কাজ শেষ হলে বিপিএল কিংবা আন্তর্জাতিক মানের খেলার আয়োজন করা হবে বলে জানায় জেলা ক্রীড়া অফিস। বরিশালের এই স্টেডিয়ামটা বাংলাদেশের কিন্তু অন্যতম একটি সেরা স্টেডিয়াম এই স্টেডিয়ামটা হতে যাচ্ছে, এবং আমরা আশাবাদী বরিশালে আন্তর্জাতিক খেলা সহ বাংলাদেশের বিভিন্ন যে লিগ রয়েছে সেই লিগগুলো বরিশালে অনুষ্ঠিত হবে। অচলাবস্থা কাটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় তৈরিতে নিয়মিত লিগ ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এই স্টেডিয়ামটি প্রাণবন্ত করার দাবি বরিশালবাসীর। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
মাঠ পর্যায়ের প্রশাসনী আসল সরকার বললেন প্রধান উপদেষ্টা, অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে কাজ করার আহ্বান। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের, বললেন সিসি। এবং বিপিএলের 11তম আসরের পর্দা উঠছে আজ। প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী, সন্ধ্যায় রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।